হলো না। গুরু তোমার পাঠশালাতে অঙ্ক শেখা হলো না। গুরু তোমার পাঠশালাতে অঙ্ক শেখা হলো না। একে একে মিলিয়ে গেল, একে একে মিলিয়ে গেল, হাতে কিছুই রইল না। মধ্যে আমরা অবস্থান করছি স্বামী বিবেকানন্দের শিষ্য শ্রীযুক্ত শরৎচন্দ্র চক্রবর্তী প্রণীত বিখ্যাত গ্রন্থ স্বামী শিষ্য সংবাদ। তার মধ্যে আজকে আমরা যে অংশটিতে ঢুকব সেটি বিশেষভাবে চিত্তাকর্ষক এবং গুরুত্বপূর্ণ। এগুলো এক একটা নথির মতো বা দলিলের মতো, যেখান থেকে আমরা একটা ইতিহাসের সন্ধান পাচ্ছি। আবার ইতিহাস বলতে যেমন অনেক সময় মনে হয় যে কিছু সন্তারিক ঘটনা মাত্র, এখানে তা নয়। কিভাবে একজন মানুষ ইতিহাস রচনা করছেন সেইটারও সাক্ষী আমরা হচ্ছি এইরকম দিনের ঘটনার মাধ্যমে। আজকে যেখানটাতে আমরা ঢুকছি সেখানে দেখছি স্বামী বিবেকানন্দ বেড়াতে বেড়াতে শিষ্যের সঙ্গে কথা বলছেন। আমরা যারা এই গ্রন্থ আগে দেখেছি আমরা জানি যে যদিও শিষ্য বলা হচ্ছে এবং তিনি সত্যি সত্যি তাঁর শিষ্য, কিন্তু স্বামী বিবেকানন্দ যেভাবে ব্যবহার করছেন তার সঙ্গে, তাতে মনে হচ্ছে যে কোনো কাছাকাছি বয়সের কোনো বন্ধুর সঙ্গে বুঝি বা কথাবার্তা হচ্ছে। সেটি স্বামী বিবেকানন্দের স্বভাবের মধ্যে ছিল, যেটিকে দেখলে বা পড়লে বা শুনলে হয়তো কারো কারো শ্রীরামকৃষ্ণের কথাও মনে পড়বে। কেন না, তিনি তো গুরু, কিন্তু তিনি যেভাবে কথা বলেছেন দক্ষিণেশ্বরে, কাশীপুরে, শ্যামপুকুরে, সেখানে তাকে ওরকম বন্ধুর মতো করে পাওয়া যায়, যদিও তা দিয়ে গুরুত্ব কিছুমাত্র হ্রাসপ্রাপ্ত হয় না। স্বামী বিবেকানন্দের মধ্যে এইটা পূর্ণ মাত্রায় আমরা দেখতে পাই। সব কথা বলছেন, আবারও ভাবছি যে সেগুলি যেমন দরকারি, যেমন চিত্তাকর্ষক, তেমনি মনে হয় যে অত কম বয়সে একজন এইরকম সুদূর প্রসারী চিন্তাভাবনা কি করে করতে পারেন। বয়স কত তখন? এটি 1898 খ্রিস্টাব্দের কথা। তার মানে তখন বয়স 35 বছর মতো। হিসেবের সুবিধার জন্য আমরা ভাবতে পারি যে 1893-তে স্বামীজির বয়স ছিল 30। তাহলে 30-এর সঙ্গে ওই 98 - 93 করলে যে 5 হয়, 35 বছরের কাছাকাছি বয়স না, 35 বছরের কিছুটা কম বেশি হবে। সেই সময় তিনি যা বলছেন তাতে হয়তো 3500 কি 35,000 বছরের ভাবনা চিন্তার উপাদান থেকে যাচ্ছে। শিষ্য লিখছেন, আজ বেলা প্রায় 2টার সময় শিষ্য পদব্রজে মঠে আসিয়াছে। এই মঠ কোনটি সেটি লিখছেন। নীলাম্বর বাবুর বাগানবাটিতে এখন মঠ উঠাইয়া আনা হইয়াছে এবং বর্তমান মঠের জমিও অল্প দিন হইল খরিদ করা হইয়াছে। অর্থাৎ যিনি পড়ছেন শুনছেন তিনি বেলুর মঠ বলে যেটিকে বোঝেন, সেইটির কথা শিষ্য বলছেন যে বর্তমান মঠের জমি। যে এখন আমরা মঠ বলতে যেটি বুঝি সেটিও অল্প দিন হলো কেনা হয়েছে। আর তার আগে কোথায় ছিল মঠ? মঠ ছিল নীলাম্বর বাবুর বাগান বাড়িতে, যেটি কিনা গঙ্গার একেবারে ধারে। আর অনেক দিন পর্যন্ত ওইভাবেই ছিল, তারপরে সেটি বেলুর মঠের অধীনে আসে। শিষ্য বলছেন যে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে এখন মঠ উঠাইয়া আনা হইয়াছে। কোথা থেকে উঠে আনা হলো? আলমবাজার থেকে উঠে আনা হলো। আগে ওরা বরানগরে ছিলেন, তারপর আলমবাজার, তারপর একটু ব্যবস্থাপনার সুবিধা হওয়ার সঙ্গে সঙ্গে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে তারা শিফট করে গেছে এবং মঠ সেইখানে স্থাপিত হয়েছে।
স্বামীজি শিষ্যকে সঙ্গে লইয়া বেলা 4টা আন্দাজ মঠের নূতন জমিতে বেড়াইতে বাহির হইয়াছেন। নতুন জমি মানে এখন যেটি বেলুড় মঠের জমি সেটার কথা বলছেন। মঠের জমি তখন জঙ্গলপূর্ণ। জমিটির উত্তরাংশে তখন একখানি একতলা কোঠাবাড়ি ছিল। উহারই সংস্করণে বর্তমান মঠ বাড়ি নির্মিত হইয়াছে। তাহলে যে মঠ বাড়ি যেটিকে বলা হয় সেটি শিষ্যের উক্তি অনুযায়ী যে আগে একটা স্ট্রাকচার ছিল সেটার মতো করেই বর্তমান মঠ বাড়ি নির্মিত হয়েছে। মঠের জমিটি যিনি খরিদ করাইয়া দেন তিনিও স্বামীজির সঙ্গে কিছু দূর পর্যন্ত আসিয়া বিদায় হইলেন। স্বামীজি শিষ্য সঙ্গে মঠের জমিতে ভ্রমণ করিতে লাগিলেন ও কথা প্রসঙ্গে ভাবি মঠের কার্যকারিতা ও বিধিবিধান পর্যালোচনা করিতে লাগিলেন। তাহলে 1898 নীলাম্বর বাবুর বাগান বাড়িতে শিষ্য এসেছেন, আর সেইখানে বেলা 2টোর সময় আন্দাজ এসছেন তিনি। তারপরেই স্বামীজি তাকে নিয়ে ওইরকম ভাবে গেছেন, গিয়ে জমিটা দেখাচ্ছেন। 1898 লেখা রয়েছে, কোন মাস লেখা হয়নি, মনে হয় শীতকাল, কারণ না হলে ওই বেলা 2টোর সময় তো প্রচন্ড গরম হওয়ার কথা। স্বামীজি সেসব কিছু পরোয়া করতেন না, তবু সম্ভাবনা বেশি এই কথাবার্তার ধরন থেকে যা মনে হচ্ছে যে শীতকাল। এবং দুপুরের সময়, দুপুরের দিকে তিনি শিষ্যকে নিয়ে ওই মঠের মধ্যে ঘুরতে ঘুরতে কথা বলছেন। মঠের যে নতুন জমি হয়েছে সেইখানেতে ঘুরে ঘুরে কথা বলছেন। এবং কোন জায়গাটাতে কাছাকাছি তারা এসছেন যেখানটাতে কিনা বলা হচ্ছে যে উত্তরাংশে তখন একখানি একতলা কোঠা বাড়ি ছিল, সেই বাড়িটার কাছাকাছি এসে কথা হচ্ছে। ক্রমে একতলা ঘরের পূর্ব দিকের বারান্দায় পৌঁছিয়া বেড়াইতে বেড়াইতে স্বামীজি বলিলেন। তাহলে ওই যে স্ট্রাকচার সেটা কিরকম কি দেখতে ছিল আমি অন্তত ডিটেল জানি না, কিন্তু বুঝতে পারা যায় যে যখন কেনা হয়েছে তখন ওইটি ছিল। এবং সেইখানে যে যখন স্বামীজি ঘুরছেন তখন যে কথা বলছেন সেটি অসামান্য। তিনি বলছেন, এখানে সাধুদের থাকবার স্থান হবে, সাধন ভজন জ্ঞান চর্চায় এই মঠ প্রধান কেন্দ্রস্থান হবে, ইহা আমার অভিপ্রায়। এখান থেকে যে শক্তির অভ্যুদয় হবে তাতে জগৎ ছেয়ে ফেলবে, মানুষের জীবন গতি ফিরিয়ে দেবে। জ্ঞান ভক্তি যোগ কর্মের একত্র সমন্বয়ে এইখান থেকে আইডিয়ালস বেরোবে। এই মঠভুক্ত পুরুষ দিগের ইঙ্গিতে কালে দিক দিগন্তরে প্রাণের সঞ্চার হবে। যথার্থ ধর্মানুরাগীগণ সব এখানে কালে এসে জুটবে, মনে ওইরূপ কত কল্পনার উদয় হচ্ছে। তাহলে ওইখানে তখন একটা অলমোস্ট ব্যারেন ল্যান্ড এবং তার মধ্যে একটা স্ট্রাকচার, সেইটা কেনা হয়েছে। মঠ বলতে যা বোঝায় এখনকার দিনে সেরকম তো নয়। ওখানে জমি সমতল করতে হবে, অন্যান্য বাসযোগ্য জায়গা নির্মাণ করতে হবে, জলের ব্যবস্থা করতে হবে, পানীয় জলের, এসব নানান রকমের আছে। সেইখানে স্বামীজি যা বলছেন সেটা একেবারে অন্যরকম। এখনকার দিনে যদি একজনের কোথাও একটা বাড়ি তৈরি হয় তাহলে সেই বাড়িটাকে কেন্দ্র করে তিনি ভাবতে পারেন যে এইখানে এই ঘরগুলো থাকবে। কেউ হয়তো ভাবলেন যে কার পার্কিং এর জন্য একটা জায়গা থাকবে, বা অন্যান্য আবশ্যকীয় জিনিসপত্রের জন্য কিরকম কি হবে এই পর্যন্ত তিনি ভাবলেন। সেটা কতদিনের জন্য হবে সে বলা মুশকিল, আপাতত 5-10 বছরের জন্য লোকে ভেবে থাকে যে এরকম অ্যারেঞ্জমেন্ট হবে। স্বামীজি যখন ভাবছেন তখন পুরো ধুধু করছে জায়গাটা, পুরনো ছবি দেখতে পাওয়া যায়, গরুও চলছে, কারণ সে তো কোনো বাধা নেই তো কিছু। তাহলে ওইরকম একটা ধুধু করছে জায়গা, সেখানে একটা মঠ প্রতিষ্ঠিত হবে। কারা সেখানে থাকবেন? অনেক পয়সাওয়ালা লোক থাকবেন তা নয়, যে অনেক টাকা দিয়ে কেনা হয়েছে এবার ইএমআই ধরে ধরে শোধ করতে হবে, এরকম লোকজন থাকবেন না। যারা থাকবেন তারা হচ্ছে কপটদক সুন্দর, একটু বেশি দরকার হলে দীক্ষা করতে বেরোতে হয়, সেই রকম মানুষদের, সেই রকম ত্যাগী সন্ন্যাসীদের থাকবার জন্য একটা আস্তানা। তারা সাধন ভজন করবেন, ভগবানকে ডাকবেন এবং ভক্তেরা এসে সমবেত হবেন, এইটুকুনি পর্যন্ত ভাবনা চিন্তা করা যেতে পারে। বা মনে মনে যদি একটা ছবি তৈরি করতে হয়, আমাদের বুদ্ধিতে বলে যে ওই রকম ভাবা যেতে পারে যে ভক্তি ভক্ত নিয়ে থাকার একটা জায়গা। কিন্তু স্বামীজি যা বলছেন তার যে সুর,
তার যে ব্যঞ্জনা, তার যে পরিসর, সেগুলো একেবারে অন্যরকম। তিনি বললেন, সাধন ভজন জ্ঞান চর্চায় এই মঠ প্রধান কেন্দ্রস্থান হবে, ইহা আমার অভিপ্রায়। এখান থেকে যে শক্তির অভ্যুদয় হবে তাতে জগৎ ছেয়ে ফেলবে। তাহলে সাধন ভজন জ্ঞান চর্চায় এই মঠ প্রধান কেন্দ্রস্থান হবে, এই আমার অভিপ্রায়। ইহা আমার অভিপ্রায়। প্রধান কথাটিতে যদি আসি, প্রধান মানে 2019-এ যদি আমরা ভাবি, তাহলে দেখা যাবে যে মঠ বা মিশনের অনেক সেন্টার আছে, এদেশে আছে, বিদেশে আছে। আর সকলেই জানেন সম্ভবত যে তার হেডকোয়ার্টার্স বলা হয় যে বেলুড় মঠ, তাহলে প্রধান। হেডকোয়ার্টার্স মানে যা কিছু কথাবার্তা বলতে হবে, দরকারি কথা, সুদূর প্রসারী কথা, সেটা ওই সেন্টারে বলে হবে না। তাহলে আপনি হেডকোয়ার্টার্স এগুলো বলুন। হেডকোয়ার্টার্সের অধীনে, ওই প্রধান কেন্দ্রের অধীনে অন্যগুলো, সুতরাং অন্য কেন্দ্রগুলো চলছে বলে, কিন্তু when it comes to policy decisions, তখন হচ্ছে যে হেডকোয়ার্টার্সে কথা বলতে হবে। কিন্তু স্বামীজি যখন বলছেন, তখন এইরকম অফিসিয়াল স্ট্রাকচারের জায়গা থেকে বলছেন না বলেই মনে হয়। তিনি যখন বলছেন যে এই মঠ প্রধান কেন্দ্রস্থান হবে, তার মানে এই নয় মনে হয় যে দেশে বিদেশে অনেকগুলো থাকবে আর তাদের হেডকোয়ার্টার্সটা এখানে হবে, অডিটটা এখান থেকে সম্পূর্ণভাবে মনিটর করা হবে, এই অর্থে হেডকোয়ার্টার্স বলছেন না বলেই মনে হয়। তাহলে কিসের দিক থেকে? সেটা তার উক্তিতেই রয়েছে, সাধন ভজন জ্ঞান চর্চায় এই মঠ প্রধান কেন্দ্রস্থান হবে। আমরা বুঝতে পারছি যে মঠ, হি ইজ নট টকিং অ্যাবাউট মিশন অ্যান্ড মিশনারি অ্যাক্টিভিটিস। তিনি মঠের কথা বলছেন, অর্থাৎ আধ্যাত্মিক যে কাজকর্ম সেইটির কথা বলছেন, এবং বললেন সাধন ভজন জ্ঞান চর্চায়। তার মানে হচ্ছে যে আমাদের অধীনে কটা সেন্টার, এইসব গোনাগুনতির ব্যাপার নিয়ে হচ্ছে না, কিন্তু এখানে যা হবে সেটা সারা জগতের কাছে একটা আদর্শ স্থানীয় হবে, বা সারা জগতে এই ধরনের যে চিন্তা ভাবনা, তার হেডকোয়ার্টার্স হবে আমাদের এই আশ্রম। কিসের? সাধন ভজন জ্ঞান চর্চা। সাধন ভজন, সন্ধে হয়ে গেছে, ইলেকট্রিসিটি নেই, একজন হয়তো সামান্য একটা আলো জ্বেলেছেন, কি জানেননি, অন্ধকার ঘরেতে বসে তিনি ভগবানের সাধনা করছেন। লোকে অবাক হয়ে যাচ্ছে যে 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, তিনি এখনো ওঠেননি। তারপর ধীরে ধীরে উঠলেন, উঠে রাত্রে প্রসাদ পেলেন, পেয়ে আবার কিছুক্ষণ গ্রন্থ পাঠ করলেন, করে তারপরে শুতে গেলেন। শোয়া মানে নামমাত্র, আবার কাক ভরে বা ব্রাহ্ম মুহূর্তে উঠে তার সাধন জীবন শুরু হয়ে গেল। এই যে আদর্শ, যে সেই মানুষটা কোথায় থাকবেন, প্রাকৃতিক প্রয়োজনে তিনি কোথায় যাবেন, তার জন্য একটা বিল্ডিং দরকার, কিন্তু সেটা ওই পর্যন্ত। আসল হচ্ছে যে ওই বিল্ডিং এর মধ্যে এমন কিছু ঘটবে যেটা হাটে মাঠে বাজারে হতে পারে না। সেখানে সাধন ভজন হবে। আর কি এই সাধন ভজন যে হবে, ভজন মানে গান হতে পারে, তার সঙ্গে হয়তো একটু বাদ্যযন্ত্রও থাকতে পারে। দেখি যে সাধন ভজন হচ্ছে, এটার মধ্যে আবার ভক্তির দিক যেমন থাকছে, তেমনি অন্য দিকও কি থাকছে, যে যা তোমরা করছো সেগুলোর 5 জনকে বুঝিয়ে বলতে পারবে কি? সেটা হচ্ছে জ্ঞান চর্চার দিক, যে ভক্তির কথাও আসবে, আবার একটু 5 জনকে বুঝিয়ে বলা যে ঈশ্বরের স্বরূপ, আত্মা কাকে বলা হয়, ব্রহ্ম কাকে বলা হয়, ব্রহ্মের সঙ্গে আত্মার স্বরূপ সম্বন্ধ কি, বা একজন যদি জানতে আসেন তার জীবনের কিছু প্রশ্ন আছে, তাহলে কি তোমাদের কিছু সময় আছে? সেই যে চর্চা বুদ্ধির দিক থেকে, হৃদয়ের দিক থেকে, সেটি হচ্ছে জ্ঞান চর্চা। তাহলে যে মানুষটা আলো জ্বালিয়ে বা আলো নিভিয়ে ভগবানকে ডাকেন, তিনি আবার হয়তো সকাল 11টায় কি বিকেল 4টের সময় ভক্তদের সঙ্গে বসে একটু কথামৃত, একটু উপনিষদ কি অন্য কোনো শাস্ত্র আলোচনা করেন। এইটি ভারতবর্ষের পুরনো আদর্শ, আর স্বামীজি ঠিক সেইটাকেই চাইছেন, যে সাধন ভজন হবে আর জ্ঞান চর্চা হবে, এবং সেখানে এটা কেন্দ্রস্থান হবে। অর্থাৎ এখন দেখছো গরু চড়ছে, এখন দেখছো একটা ভাঙাচোরা ঘরটর রয়েছে, আর আমার সতীর্থ বা শিষ্য যারা, তারা এখনো এখানে আসেনি,
কিন্তু যখন এইটি অকুপাইড হবে বাই দ্য রাইট পিপল, তখন হবে কি, এটা প্রধান কেন্দ্র হবে সারা পৃথিবীর মধ্যে সাধন ভজন জ্ঞান চর্চায়। এটা বলছেন 35 বছরের একজন সন্ন্যাসী। 35 বছরের একজন সন্ন্যাসী বলছেন যে এইটা একটা প্রধান কেন্দ্র হবে। এই যে বলা, এর মধ্যে দিয়ে যেমন তার স্বপ্ন রয়েছে যে এখানে যারা করবে তারা ওইরকমই করে ছাড়বে জিনিসটাকে, ওইরকমই করে ছাড়বে যে লোকে যখন সাধন ভজন সম্বন্ধে জানতে চাইবে যে কিভাবে একটা ডিসিপ্লিন পিওর লাইফ লিড করতে হয়, লোকে যখন জ্ঞান চর্চা করতে চাইবে, বেদ উপনিষদ রামায়ণ মহাভারত নিয়ে জিজ্ঞাসা করে আলোচনা করতে চাইবে, তখন তারা এইখানে আসবে। এটা এইরকমই হবে। তার মানে বাকিগুলো সব নিষ্প্রভ হয়ে যাবে তা নয়, কিন্তু সমস্ত জগতের মধ্যে এইটা একটা প্রধান কেন্দ্রস্থান হবে। যারা সাধন ভজন করতে চায়, যারা জ্ঞান চর্চা করতে চায়, তারা এইখানে এসে সমবেত হবে। এটা যখন স্বামীজি বলছেন তখন বোঝা যাচ্ছে যে তার চিন্তা ভাবনাগুলো কত ক্রিস্টালাইজড, এবং সেই সঙ্গে ফার রিচিং, অনেক দূর পর্যন্ত ভাবছেন। আবার তার সঙ্গে আরো একটা কিছু, সেটা কি, এই যে বললেন এখান থেকে যে শক্তির অভ্যুদয় হবে তাতে জগৎ ছেয়ে ফেলবে। তার মানে যিনি প্রধান কেন্দ্রস্থান বলছেন, তার মানে হচ্ছে যে ওইটা যদি একটা বৃত্তের কেন্দ্র হয়, তাহলে বৃত্তের পরিধিটা কোথায়? সেটা কি বেলুর অঞ্চলে, কলকাতায়, বঙ্গদেশে, ভারতবর্ষে, না কোথায়? এই পরিধিটা হচ্ছে সমগ্র জগৎ জুড়ে। সমগ্র জগৎ জুড়ে যে পরিধি, সেইটির কেন্দ্রস্থান হচ্ছে বেলুর মঠ। এটা যে স্বামীজি ভাবছেন, এই ভাবনার মধ্যে দুটো দিক রয়েছে। একটা হচ্ছে তার অভিপ্রায়, তার স্বপ্ন, তার বৈপ্লবিক চিন্তা। তার সঙ্গে আরেকটা হচ্ছে যে একজনের উপরে খুব বিশ্বাস, যাকে দেখে, যার কথা স্মরণ করে তিনি ঘর ছেড়ে দিয়েছেন। সেই শ্রীরামকৃষ্ণের উপরে এই বিশ্বাস যে উনি সাধারণ ধুতি কাপড় পরে বাঁকুড়া হুগলির ভাষায় কথা বলে যা দিয়ে গেছেন, সেইটা বাঁকুড়া হুগলি কি কলকাতাতে সীমাবদ্ধ থাকার নয়। সেটা সমস্ত পৃথিবীর জন্য, বর্তমানের এবং ভবিষ্যতের পৃথিবীর জন্য, যেটা আজকে 2019-এ আমরা যেভাবে বলতে পারি, ভাবতে পারি, কল্পনা করতে পারি, গ্রহণ করতে পারি, সেই সময়টা 1898-তে আদৌ ছিল না। 1898-তে রামকৃষ্ণ পরমহংস মানে হচ্ছেন যে হ্যাঁ একজন ধার্মিক ব্যক্তি। কবে গৌরী পণ্ডিত কি ভৈরবী ব্রাহ্মণী যেটা বলে গেছেন সে তো আর সাধারণ লোকে জানে না। তাদের কাছে হচ্ছে যে রামকৃষ্ণ পরমহংস মানে একজন উচ্চ কোটির ধর্মপ্রবণ মানুষ। শ্রীরামকৃষ্ণের যারা ত্যাগী সন্তান, তারাও ঠাকুরকে এক এক রকম ভাবে দেখেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে জিজ্ঞেস করতেন যে আমাকে তোমার কি বলে বোধ হয়। এই যে কি বলে বোধ হয়, সেখানে কারোর কারোর হয়তো বোধ হয়েছে যে ইনি একজন বড় মাপের পুরুষ, কিন্তু তিনি যখন চোখ বুঝেছেন তারপর বোধ পাচ্ছি। কিন্তু যার কিনা বোধ হয়েছে যে তার চোখ বোঝা মানে ওটা এমনি চোখের সামনে থেকে চলে যাওয়া, কিন্তু নিজের সহধর্মিনীকে যেমন তিনি বলেছিলেন যে আমি তো চলে গেছি এ ঘর আর ও ঘর, সেই রকম যাদের মনে হয়েছে তারা বলতে পারেন এইসব কথা। এখান থেকে যে শক্তির অভ্যুদয় হবে তাতে জগৎ ছেয়ে ফেলবে, মানুষের জীবন গতি ফিরিয়ে দেবে। রামকৃষ্ণ ইজ ভেরি মাচ অ্যালাইভ। এইটা না থাকলে ভেতরে এই ধরনের উক্তি বোধহয় করা যায় না। পাশাপাশি যখন বাড়িতে খুব মন খারাপ, কান্নাকাটির মতো অবস্থা, যে শ্রীরামকৃষ্ণ দেহ রক্ষা করবার পরে পরেই নরেন্দ্রনাথ যখন বাড়ি থেকে বেরিয়ে আসতে চাইছেন এবং বাড়ির লোকেদের একেবারে বিপর্যস্ত অবস্থা, যে একটা আর্নিং মেম্বার, বড় ছেলে, কৃতবিদ্য, সে বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে, এইরকম যখন অবস্থা, তখন স্বামীজির বা নরেন্দ্রনাথ দত্তের ভেতরে কি হচ্ছিল সেটা জানা যায় না। কিন্তু ওর একটি চিঠিতে রয়েছে যে উনি বলছেন যে তখন আমার কাছে দুটো পথ ছিল। একটা হচ্ছে মা ভাইদের জন্য কিছু একটা ব্যবস্থা করা, আর একটা হচ্ছে জগতের মানুষের জন্য তার যে ব্রত ছিল। এইখানে ওই চিঠিতে ফসফস করে লিখে ফেলেছেন। এমনিতেই সাধারণ মানুষের স্তরে যদি একটু চলে আসি, ওরা অসাধারণ। সাধারণ মানুষ একটা বক্তৃতায় যখন কিছু বলে বা
একটা রিপোর্ট লেখে তখন অনেক ভেবেচিন্তে বলতে পারে বা লিখতে পারে, কিন্তু যখন চিঠি লেখে বলা হয় যে চিঠির মধ্যে একদম মনের কথা 100% থাকে। অন্য জায়গায় একটুখানি বানিয়ে টানিয়ে নিয়ে একটা কিছু করলেও করতে পারে, কিন্তু যখন কাউকে চিঠি লিখছে, এক সরকারি চিঠি দরখাস্ত ছেড়ে দেওয়া গেল, কিন্তু চিঠি লিখলে সে একবারে মনের কথা তার মধ্যে সমস্ত কিছু বলে। স্বামী বিবেকানন্দ অসাধারণ, তিনি সবসময় সত্যে প্রতিষ্ঠিত, তবু চিঠির ব্যাপারটা আমাদের একটু দৃষ্টি আকর্ষণ করে। ওই চিঠির মধ্যে তিনি লিখছেন যে আমার এই দুটো পথ ছিল, একটা হচ্ছে মা ভাইদের জন্য একটা ব্যবস্থা করা, আরেকটা হচ্ছে জগতের মানুষের জন্য তার যে ব্রত সেইটার জন্য ঘর থেকে বেরিয়ে যাওয়া। এই যে ঘর থেকে বেরিয়ে যাওয়ার যে আকর্ষণ, এটা নরেন্দ্রনাথ যেমন ফিল করেছেন, আমরা যদি একটু ভাবি যে কথাগুলো বইতে লেখা নেই, থাকার কথাও নয়। নরেন্দ্রনাথ যেরকম অনুভব করেছেন, রাখাল চন্দ্র অনুভব করেছেন নিশ্চয়ই, তার জন্য ঘর থেকে বেরিয়েছেন। শ্রীযুক্ত তারকনাথ, শ্রীযুক্ত বাবুরাম, শ্রীযুক্ত যোগীন্দ্রনাথ, এই যে ঠাকুরের ত্যাগী সন্তান যারা, তারা নিশ্চয়ই কিছু না কিছু বুঝেছেন বলেই বেরিয়েছেন যে তাদের ধর্মজীবন ওকে ছাড়া অসম্পূর্ণ, আর বাড়ির পরিবেশে ঠিক হচ্ছে না, এই জন্য বেরিয়ে পড়েছেন। কিন্তু it was Narendranath who said that he had a vision for the world. এইটা অন্য কারোর কথার মধ্যে এই সুরটা পাচ্ছি না, হয়তো তাদের মনের মধ্যে ছিল, আমরা জানি না। কিন্তু নরেন্দ্রনাথ বলছেন যে জগতের মানুষের জন্য তাঁর ব্রত ছিল। যখন মা ভাইয়েরা সকালে খেলে রাত্রিরে কি খাবে তার ঠিক নেই, এবং তারা নিতান্তই এর উপরে নির্ভরশীল, সেই সময় একজন বেরিয়ে আসছেন এবং তার মনে হচ্ছে জগতের মানুষের জন্য রামকৃষ্ণদেবের একটা ব্রত ছিল। তার মানে বুঝতে হবে যে ইনি রামকৃষ্ণকে খুব বুঝেছেন, অথবা ইনি সম্পূর্ণরূপে বুঝেছেন, অথবা ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর তার মধ্যে যেরকম ঘটনা আছে সেইটা ধরে ধরে ভাবতে গেলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পুরোর মধ্যে ঢুকে গেছে। সেইটি হওয়ার জন্যে ওই মা ভাইদের সঙ্গে এইটাকে কম্পেয়ার করেছেন, করে বলছেন যে আমি দ্বিতীয় রাস্তাটাই বেছে নিলাম। এটা বলছেন মানে অনেকটা ভালোবাসা এবং অনেকটা বেদনা এবং অনেকটা রক্তাক্ত হওয়ার মধ্যে থেকে এই চিঠি, সেই চিঠির মধ্যে উনি বলছেন যে আমি তৃতীয়টাকে বেছে নিলাম। ওইখানে ওই যে জগতের জন্য শ্রীরামকৃষ্ণের ব্রত কথাটি লিখছেন, এটা কাশীপুরে যে শ্রীরামকৃষ্ণ বা অন্য জায়গায় যে শ্রীরামকৃষ্ণ তাকে দেখে কিন্তু বোঝা খুব যে সহজ ছিল তা মনে হয় না। আজও যদি কেউ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়েন, লীলা প্রসঙ্গের মধ্যে ব্যাখ্যা আছে, কিন্তু ব্যাখ্যাটিকে বাদ দিয়ে যদি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা পড়েন, তাহলে কি মনে হবে? সাধারণত মনে হবে হয়তো ভক্তদের যে আমার জীবনের জন্য কথাগুলো খুব ভালো, আমার ঈশ্বর প্রাপ্তি, জগতের মানুষের জন্য আমার ভাবনা চিন্তা, আমার দুঃখ, আমার আনন্দ, এই সবগুলোর সঙ্গে খুব মিলছে। কিন্তু কার মিলছে? যিনি পড়ছেন তার মিলছে। তাকে যদি বলা হয় যে তোমার ভাই কি বোন কি পাড়ার কোনো লোক, তার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে বলে বললো, আমি কি করে বলবো? সে তারা পড়ে দেখুক যে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিনা, কিন্তু আমার ক্ষেত্রে খুব মিলছে, এই বই ছাড়তে ইচ্ছে করছে না। এই যে একজনের জন্য মিলছে, ওইখানে যদি কেউ বলে যে না ইনি যা বলছেন এটা সমস্ত জগতের জন্য, তাহলে বুঝতে হবে যে এখানে অ্যাপ্রিসিয়েশন, ইভ্যালুয়েশন এটা একটু অন্য রকম। যে রামকৃষ্ণ পরমহংস যা বলছেন সেটা আমার জন্য যদি হতো, বিবেকানন্দের বলার ভঙ্গিটা কতটা যেন এরকম যে আমার জন্য যদি হতো, তাহলে ওই যে ঘর ছাড়ার যে ব্যাপারটা, সেখানে এরকম তীব্র ডিফারেন্সটা বোধহয় তৈরি হতো না। বিবেকানন্দ তো বিরাট শক্তিধর পুরুষ, উনি ঘর ছাড়লেন কেন? তো ওই ইঙ্গিতটা রয়েছে যে রামকৃষ্ণের সারা জগতের জন্য একটা মিশন ছিল, সেটা এই সিমলে পাড়ার বাড়িতে বসে আমি অ্যাচিভ করতে পারবো না। সো আই হ্যাভ টু মুভ আউট অফ মাই হোম। এই যে জায়গাটা যে রামকৃষ্ণদেবের জগতের মানুষের জন্য একটি ব্রত ছিল, সেই বিবেকানন্দ পায়চারি করছেন বেলা 2-2:30 কাছাকাছি শিষ্যকে নিয়ে, এবং অলমোস্ট ব্যারেন যে ল্যান্ড বেলুড় মঠ সেইটা দেখাচ্ছেন। এবং ইট ইজ নো সারপ্রাইজ যে তিনি বলছেন এখান থেকে এইটা হবে, এইটা হবে, এবং জগতের এই কল্যাণ হবে। এইটা ওই গেরুয়া কাপড় পরা বিবেকানন্দ তিনি হাঁটছেন বটে, কিন্তু যদি একটা ভিডিও থাকতো তাহলে
বোধহয় সেখানে ওই ওকে তুলে নিয়ে রামকৃষ্ণদেবকেও বসিয়ে দেওয়া যেত বা তাকেও মুভ করতে দেখানো যেত, যেহেতু এই দুই সত্তার মধ্যে তফাৎ করা যায় না। যেখানে বলা হচ্ছে সাধন ভজন জ্ঞান চর্চায় এই মঠ প্রধান কেন্দ্রস্থল হবে। এই যে শ্রীরামকৃষ্ণের যে ধর্ম কিনা ইনক্লুসিভ, কাউকে বাদ দিচ্ছে না, কিন্তু কত হয়েছে যে মুসলমান মানুষ এসে রামকৃষ্ণদেবকে দেখে তার ভিতর ভরে গেছে। সে হিন্দু ধর্মে কনভার্টেড হয়নি, কিন্তু তার নিজের ধর্মের প্রতি ভালোবাসা, আস্থা, সাধন সমস্ত বেড়ে গেছে। ক্রিশ্চিয়ানিটির লোক এসছেন, খ্রিস্টান মানুষ এসছেন, আরো কত ধর্মের সমস্ত লোকজন এসছেন। এসে শ্রীরামকৃষ্ণকে দেখে তার মনে হয়েছে যে কতটা এরকম মনে হয়েছে যে হায় রে, আমার যে ধর্ম, আমার পূর্বপুরুষের কাছ থেকে যে পাওয়া ধর্ম, সেটা আমি ঠিক মতো আচরণ করিনি। এনার কাছে এসে বুঝলাম যে আমার ধর্ম আমাকে কিভাবে আচরণ করতে হবে। এইটা যাকে কেন্দ্র করে মনে হয়েছে, উই লাভ টু বিলিভ যে তিনিই বেলুড় মঠের জমিতে ঘুরে বেড়াচ্ছেন এবং তিনি বলছেন সাধন ভজন জ্ঞান চর্চায় এই মঠ প্রধান কেন্দ্রস্থান হবে। অর্থাৎ এখান থেকে ওই যত মত তত পথের বাণী উৎসাহিত হবে এবং বিভিন্ন মানুষ, মত পথের মানুষ এইখান থেকে এসে রি-স্ট্রেংথেনড, রি-কনসলিডেটেড, রিভাইটালাইজড হবে। এই জন্যে এই প্রধান কেন্দ্রস্থান মানে আমার এখানে এলো আর আমি একটা জামা কি একটা ইউনিফর্ম পরিয়ে দিলাম তা নয়। এখান থেকে যে ভাবটা পাবে সেটা নিয়েও নিজে যে পথে ছিল সেই পথে আরো চমৎকার ভাবে সে এগোবে। এইটা যে বিবেকানন্দ বলছেন, এটা একেবারে শ্রীরামকৃষ্ণের উক্তি, তার ভাব বলে মনে হয়। স্বামীজি সেটি তার শ্রীমুখে ব্যক্ত করছেন আর করে বলছেন, এখান থেকে যে শক্তির অভ্যুদয় হবে তাতে জগৎ ছেয়ে ফেলবে, মানুষের জীবন গতি ফিরিয়ে দেবে। জগৎ ছেয়ে ফেলবে, পুরো জগৎটাকে ছেয়ে ফেলবে। এটা কি একটু অতিশয়োক্তি হয়ে গেল যে পুরো জগৎ? কিন্তু এখনকার দিনে কেউ বলবেন যে না, পুরো জগৎ তো অতিশয়োক্তি নয়। তো এই রামকৃষ্ণ মিশনের সব বড় সাধুরা জানেন যে কত কত জায়গা থেকে তাদের কাছে প্রার্থনা আসে যে দয়া করে আপনাদের একজন সন্ন্যাসী মহারাজকে পাঠান, আমাদের এখানে একটা কেন্দ্র যাতে গঠিত হয়, আমরা জমি দেবো, আমরা যে অর্থ লাগে দেবো, আপনারা শুধু রাজি হন যে আপনাদের একজন সাধুকে পাঠাবেন, এখানে একটা কেন্দ্র হবে। সুতরাং এই যে বলছেন যে তাতে জগৎ ছেয়ে ফেলবে, the world has to be flooded, স্বামীজির এই যে ভাব, সেটা অতিশয়োক্তি নয়, বুঝতে পারা যায়। যেহেতু ওই রকম ভাবে যে প্রভাব শ্রীরামকৃষ্ণের, সেইটা এখনকার দিনে দেখা যায়, কিন্তু তবুও স্বামীজির মধ্যে যে একটা কাব্যপূর্ণ শক্তি ছিল, সেই প্রসঙ্গটা থেকেই যায়। কেন না, তিনি অন্যত্র বলছেন নিজের পছন্দ, নিজের চেনা জানার লোকেদের মাঝখানে বসে কথা বলছেন এবং সেখানে বলছেন যে ঠাকুর ইউনিক ছিলেন, আমাদের প্রত্যেককে ইউনিক হতে হবে। এইটা স্বামীজির একটা অসাধারণ উক্তি যে ঠাকুর যা ছিলেন না, ওর সঙ্গে তুমি কাউকে মেলাতে পারবে না। মানে কখনো এই নয় যে অন্যরা সব সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, কিন্তু ঠাকুর অনন্য, ইউনিক। আর কি বলা হচ্ছে, বলছে যে আরে গুরুর লক্ষণ তো শিষ্যের মধ্যে থাকবে। তো গুরুর লক্ষণ মানে কি? সে কি গিয়ে সারাক্ষণ গুরুর কাছে মাথা নিচু করে থাকবে আর চরণামৃত হবে? তো গুরুর লক্ষণ মানে কি? স্বামীজি শেখাচ্ছেন যে উনি যেরকম ইউনিক ছিলেন, আমাদের প্রত্যেককে সেই রকম ইউনিক হতে হবে। অর্থাৎ জগতের মধ্যে এমন কিছু একটা আমাদের অ্যাচিভমেন্ট থাকতে হবে উইদাউট ডিস্টার্বিং দ্য ওয়ার্ল্ড, যেটা কিনা অন্য 5 জায়গায় পাওয়া যাবে না, অন্য কারোর মাধ্যমে। তবে লোকে বলবে যে আরে এই তো রামকৃষ্ণের ভক্ত, এই লোকটা, এই ভদ্র মহিলা, এই ছেলেটা, এই মেয়েটা এটা অসাধারণ কিছু করছে। সেটা সমাজ সেবা হোক, শিবজ্ঞানে জীবের সেবা হোক, ঈশ্বর পরিধান হোক, যাই হোক, স্বামীজি বলছেন যে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকে ইউনিক হতে হবে। And here comes the unique universal thought of বিবেকানন্দ, যিনি কিনা বলছেন এখান থেকে যে শক্তির অভ্যুদয় হবে তাতে জগৎ ছেয়ে ফেলবে। এই যে আমরা বলি যে একটু নজর উঁচু করো, কেউ কাউকে 5 টাকা দিয়েছে, তাকে বলা হচ্ছে যে তুমি একটু নজর উঁচু করো। 5 টাকা এখনকার দিনে কেউ দেয় নাকি? 10 টাকা দাও। কি যে 1 টাকা দিচ্ছিল তাকে বলা হচ্ছে তুমি 5 টাকা দাও। নজর উঁচু করা, এই যে টাকা কেউ যে দেবে, নজর উঁচু ভালো, কিন্তু তার কাছে আবার কত আছে দেখতে হবে। তো গরিব মানুষ হলে তাকে নজর উঁচু কথা বলে লাভ নেই। রামকৃষ্ণের যিনি সন্তান, তার নজরটা এতটাই উঁচু যে
তিনি সমগ্র পৃথিবীর মানুষকে দিতে চাইছেন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে যা পেয়েছেন। অন্যভাবে বলতে গেলে এটা রাজার বেটা যিনি তিনি এরকম বলতে পারেন যে পুরো জগৎকে। এটা এক আধ টাকা বা এক আধ ডলার দেওয়ার প্রসঙ্গ নয়। আধ্যাত্মিক সম্পদ শ্রীরামকৃষ্ণের কাছ থেকে যেটি আসছে অপুরন্ত, পূর্ণস্য পূর্ণমিদম, ওইখান থেকে পূর্ণ তুলে নিলেও পূর্ণই থাকবে। সুতরাং এক টাকা কি $1 পকেট থেকে বেরিয়ে যাওয়ার মতো ইস্যু এটা নয়। অতএব শ্রীরামকৃষ্ণের কাছ থেকে যে অধ্যাত্ম সম্পদ পাওয়া যাচ্ছে সেটা সমগ্র জগৎকে দিতে হবে। বিবেকানন্দের এই উঁচু নজর, সেই বিবেকানন্দের যাকে শ্রীরামকৃষ্ণ বকেছিলেন যখন নরেন্দ্রনাথ বলেছিলেন যে আমার ইচ্ছে হচ্ছে যে সুখদেবের মতো সমাধিস্থ হয়ে থাকবো, আর এই শরীরটা রক্ষা করতে হবে, তো ওই জন্য মাঝে মাঝে উঠে একটু খাবো, মুখে একটু কিছু গুঁজে দেবো, দিয়ে আবার সমাধিস্থ হয়ে থাকবো। তখন শ্রীরামকৃষ্ণ বকেছিলেন ইন নো আনসার্টেন টার্মস যে ঠিক আমি ভেবেছিলাম কোথায় তুই একটা বিরাট বট গাছের মতো হবি ইত্যাদি। এই কোথায় তুই একটা বিরাট বট গাছের মতো হবি তার পরের কথাগুলো যদি সরিয়ে রাখি, ওইখানে ফিট ইন করে যাচ্ছে এখান থেকে যে শক্তির উদয় হবে তাতে জগৎ ছেয়ে ফেলবে, মানুষের জীবন গতি ফিরিয়ে দেবে। কামিং ব্যাক টু রামকৃষ্ণ, তিনি বলছেন কোথায় তুই একটা বিরাট বট গাছের মতো হবি আর তোর ছায়ায় এসে কত লোক আশ্রয় পাবে। সুতরাং দুপুর 2টো কি 2:30টার সময় কথা হচ্ছে, শীতকাল হোক গ্রীষ্মকাল হোক, মাথার উপর ঠাড়া রোদ্দুর, ছায়াটা কোনো ব্যাপারই নেই, কিন্তু এই বিবেকানন্দ ছায়া দিচ্ছেন। তিনি অন্য কিছুর উপরে ডিপেন্ড করছেন না, যে দুপুর বেলা না বিকেল বেলা বা সুন্দর হাওয়া দিচ্ছে এইসবের উপর ডিপেন্ড করছেন না। তিনি বটবৃক্ষের মতো পৃথিবীর মানুষকে ছায়া দিচ্ছেন অ্যাজ উইশড বাই শ্রীরামকৃষ্ণ অ্যাট কাশীপুর। এবং সেই তিনি বলছেন যে এখান থেকে যে শক্তির অভ্যুদয় হবে, এই যে শক্তি, এইটির কথা যে বলছেন, এই শক্তি মানে নানান রকমের, হয়তো আমরা ছোট বয়স থেকে পড়ে এসেছি যে শক্তির বিভিন্ন রকমের প্রকাশ আছে। আলোক শক্তি আছে, তাপ শক্তি আছে, সব নানান রকম আছে। আবার আলোক শক্তির মধ্যেও তাপ থাকে, আলো গায়ের উপর পড়ছে মানে গরম লাগে। শক্তির নানান রকমের প্রকাশ রয়েছে। এই যে শ্রীরামকৃষ্ণের যে শক্তি, কিরকম শক্তি আমরা জানি না, কিন্তু মনে হয় এই শক্তি যেমন কিনা আলো দিচ্ছে তেমনি আবার সুশীতল ছায়াও দিচ্ছে। এটা অন্য টাইপের, যেটা ভৌত বিজ্ঞানের বইতে পাওয়া যাবে না, যেখানে কিনা আলো দিচ্ছে আর তাতে ভেতরটা খুব শান্ত শীতল আনন্দপূর্ণ হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে কি জানি। কেউ কেউ বলেন যে রামকৃষ্ণ রামকৃষ্ণ করা হচ্ছে ঠিক আছে, কিন্তু একটু অসম্পূর্ণ থাকছে, তার কারণ তার সঙ্গে যার নাম উচ্চারিত হতে হয় তিনি মা শারদা, এবং বলেন যে রামকৃষ্ণ শারদা দুজন আলাদা ব্যক্তি নন, একই ব্যক্তি, শুধু একজন পুরুষ দেহে আর একজন নারী দেহে অবতীর্ণ হয়েছেন মাত্র, কিন্তু সত্তা একই। সেইটা যদি হয়, রামকৃষ্ণ এবং শারদা একত্রিত হলে বোধ হয় আলোক শক্তি এবং প্রশান্তির শক্তি একত্রিত হয়ে যায়, সম্মিলিত হয়ে যায়, সমন্বিত হয়ে যায়। অতএব যখন কিনা স্বামী বিবেকানন্দ বলছেন এখান থেকে যে শক্তির অভ্যুদয় হবে, ভোটের কাছাকাছি সময়তে আমরা রয়েছি, এই সময় যে শক্তি দেখেছে লোকে, তাতে আমি ভয়ের চোটে বাড়ির ভেতরে ঢুকে গেছে যে আরে বাবা এই শক্তির প্রদর্শন কবে শেষ হবে কি জানি। সুতরাং শক্তি যে সবসময় মানুষকে খুব নির্ভরতা দিচ্ছে তা নয়, অনেক জায়গায় কাঁপতে কাঁপতে ভোট দিতে গেছে। অতএব শক্তি থাকলেই তাতে যে একজন খুব আশ্বস্ত হবে তা নাও হতে পারে, কিন্তু এই রামকৃষ্ণ ভাবধারার শক্তি সঙ্গে সঙ্গে সেই শান্তি এবং আশ্বাস এবং নির্ভরতা নিয়ে আসছে। তার জন্য মেশিন গান টানের দরকার হয়নি। মেশিন গানের অন্য উপযোগিতা থাকতে পারে, কিন্তু এই যে স্বামীজি বলছেন এখান থেকে যে শক্তির উদয় হবে, এই শক্তি শব্দটির ওপরে যদি কেউ দাঁড়ান তাহলে দেখবেন দিস ইজ এগেইন আ ইউনিক টাইপ অফ এনার্জি। এই শক্তির মধ্যেও অনন্যতা আছে, নিজস্বতা আছে। এই শক্তি পুড়িয়ে দেয় না, এই শক্তি মানুষকে পুনর্গঠিত করে, শীতলতা দেয়, শান্তি দেয়। কিন্তু শক্তি
যে তার শীতলতা দেয়, যেটা শান্তি দেয়, তাকে মানুষ শুয়েও পড়তে পারে, তা নয়। এর মধ্যে শক্তি আছে এবং আশ্বাস আছে, যেটা একটা অদ্ভুত কম্বিনেশন। ওইখান থেকে স্বামীজি বলছেন যে শক্তির অভ্যুদয় হবে তাতে জগৎ ছেয়ে ফেলবে, মানুষের জীবন গতি ফিরিয়ে দেবে। তার এই শক্তির মধ্যে কি আছে সেটা কোনো ফিজিক্সের লোক তদন্ত করে বার করতে পারবেন না, করার কথাও নয়। কিন্তু শক্তির মধ্যে কি আছে, কনস্টিটিউয়েন্ট কি আছে, এমনিতে ফিজিক্সে বলে যে ফোটন কণা আছে হয়তো। তো এই শক্তির মধ্যে কি আছে যার জন্য কিনা শক্তির এই ধরনের বিশেষত্ব? স্বামীজি বলছেন জ্ঞান, ভক্তি, যোগ, কর্মের একত্র সমন্বয়, এইখান থেকে আইডিয়ালস বেরোবে। অর্থাৎ ওই যে শক্তির কথা বলা হচ্ছে তার মধ্যে জ্ঞান, ভক্তি, যোগ, কর্ম এইগুলো রয়েছে। এই এলিমেন্টগুলো দিয়ে যে শক্তি তৈরি হচ্ছে। মিষ্টির দোকানে লোকে যখন যায়, বড় বড় নাম করা মিষ্টির দোকান, কোনো একটা আইটেম খুব বিখ্যাত, আজকাল দাম বেড়ে গেছে, তাও লোকে ওইটার জন্য ওইখানেই যায়, যে ওই জিনিস অন্য দোকানেও পাওয়া যায় বটে, কিন্তু এখানে ওরা যা করে না, আর লোকে বলে যে এটা করে কেন, মানে হয় কি করে, রেসিপিটা ওরা বলে না, অথচ কি দিয়ে তৈরি হচ্ছে সবাই জানে, ইউটিউবেও দেখতে পাওয়া যাবে, কিন্তু অন্য জায়গায় এরকম খেতে হয় না। রেসিপি কিছু একটা আছে। স্বামী বিবেকানন্দ যখন শক্তি বলছেন, এই শক্তির বেসিক ইনগ্রেডিয়েন্টস গুলোর কথা বলছেন, যে জ্ঞান, ভক্তি, যোগ, কর্মের একত্র সমন্বয়, এই শক্তির মধ্যে এইগুলো রয়েছে, যেটা স্বামীজি নিজে হাতে করে এঁকে দিয়ে গেছেন মিশনের এমব্লেমের মধ্যে, যেখানে জ্ঞানের সূর্য, কর্ম, ভক্তি, যোগের সব প্রতীক রয়েছে, এবং সেই প্রতীকগুলির মধ্যে মাঝখানে পরমহংস তিনি জেগে উঠছেন। আর ওই কুলকুণ্ডলিনী রয়েছেন, কুলকুণ্ডলিনী মানুষের সেই শক্তি জেগে উঠছেন, জ্ঞান, ভক্তি, যোগ, কর্ম, ওই পরমহংস যোগের প্রতীক, সূর্য জ্ঞানের প্রতীক, কমল ভক্তির প্রতীক, আর তরঙ্গায়িত জল কর্মের প্রতীক। এই রেসিপি, এর মধ্যে কোনো গোপনীয়তা নেই, যে এইগুলির মাধ্যমে কুলকুণ্ডলিনী জাগ্রত হবে। তখন তাকে বলা হচ্ছে না যে তুমি চ্যাটার্জি না মুখার্জি না দাস না দত্ত, তুমি মোহাম্মদ সামথিং নাকি অন্য দেশের রবার্ট ব্রাউন নাকি, দরকার নেই, তুমি মানুষ তো, তাহলে আর ওই পরিচয়গুলো লাগবে না, ওই পরিচয়গুলো লাগবে না। এখানে যে চর্চাটা হচ্ছে, এখানে যে শক্তির বিকাশ হচ্ছে, তার মধ্যে এই চারটি এলিমেন্ট তিনি বললেন, তিনি ছবি এঁকে দিলেন, মিশনের এমব্লেমে সেটি রূপায়িত হলো। এর মাধ্যমে স্বামীজি বলছেন যে এই একত্র সমন্বয়ে এইখান থেকে আইডিয়ালস বেরোবে। বললেন যে এখান থেকে আইডিয়ালস বেরোবে। এই বেরোবে শব্দটা খুব চমৎকার। বেরোবে মানে দুরকম ভাবে। একটা হচ্ছে যে এখানে সারাক্ষণ চর্চা হচ্ছে, তো চর্চা হলে তার একটা এফেক্ট আছে, একটা যদি অনেকক্ষণ ধরে চর্চা হয় তাহলে এফেক্ট আছে। ধরা যাক যে একটা খুব ব্যস্ত সমস্ত ট্রাম লাইনের পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরে সন্ধ্যারতির সময় কেউ খুব সুন্দর ঘন্টা বাজান, আর ভেতরে কি হয় বুঝতে পারা যায় না, কিন্তু কে যে ঘন্টা বাজান, ওই যারা আসছেন যাচ্ছেন ট্রামে, বাসে, ক্যাবে, যখন সন্ধ্যারতির সময় ঘন্টা বাজানো শুনতে পান তাদের খুব আনন্দ হয়, যে এদের এই আরতির সময় ঘন্টা বাজছে, খুব দারুণ। ঘন্টার শব্দ যেমন একটা জায়গায় থেকে উচ্চারিত হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, তেমনি বলা হয় যে সেখানে যারা রয়েছেন, যদি এমন হয়, যদি যে তাদের জীবনটাও খুব সুন্দর, তাদের ভাব ভাবনাও খুব সুন্দর, তাহলে এটা খুব বিশ্বাস করা হয় যে ওই ভাব ভাবনাগুলো ঘন্টার ধ্বনির মতো ওখান থেকে উৎসাহিত হয়। এমন নয় যে ওই চার দেওয়ালের মধ্যে শেষ হয়ে যায়। ওই যে সুন্দর সুন্দর ভাবনা ঈশ্বরকে নিয়ে, ঈশ্বরের প্রতি অনুরাগ, সমর্পণ, তার জন্য অনেকক্ষণ বোধ হয়ে থাকা, এই ভাবনাটা ওই ঘন্টার ধ্বনির মতনই বাস ট্রামের চিৎকার চেঁচামেচিকে ব্যর্থ করে দিয়ে মানুষের মধ্যে প্রসারিত হয়ে যায়। অতএব স্বামীজি যখন বলছেন যে এইখান থেকে আইডিয়ালস বেরোবে, এই বেরোবের একটা দিক হচ্ছে যে এখানে এমন সুপার সুপার চিন্তা ভাবনা হবে না, যে যেগুলো রিপলস, যেগুলোর তরঙ্গ, যেগুলোর স্পন্দন সমস্ত পৃথিবীতে প্রবাহিত হয়ে যাবে। স্বামীজি যখন লন্ডনে রাজযোগ শেখাতেন, তখন অন্যত্রও শিখিয়েছেন, তখন উনি শিষ্যদের এবং অন্য ভক্তদেরকে শেখাতেন একেবারে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, যে কিভাবে যোগ সাধনা করতে হবে। বলতেন
যে আগে আসন করে বসো, সোজা হয়ে বসো, এটা 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 বড় সমস্ত একদম টিট ইনস্ট্রাকশন দিতেন। সেইখানে প্রথম থেকেই তিনি শেখাতেন যে তুমি চিন্তা করো যে তোমার মনের মধ্যে থেকে ভালো ভালো চিন্তা উত্থিত হচ্ছে এবং সেটা ঢেউয়ের মতো সারা পৃথিবীতে সব দিকে সঞ্চারিত হয়ে যাচ্ছে। তুমি এটা ভাবতে থাকো, কি অদ্ভুত প্রক্রিয়া। এই জন্য পয়সা লাগবে না, যে আমি সমস্ত জগতের মানুষের ভালো চাই, এটা একজন ভাববেন। আর তিনি ভাববেন যে আমার যদি ক্ষমতা থাকে তাহলে আমি এমনটা চাইছি যে এই ভাবনাটা যেন রিপলসের মতো, ওয়েভলেটসের মতো করে, ছোট ছোট তরঙ্গের মতো করে যেন এই পৃথিবীর অনেক প্রতিকূলতা, অনেক অন্ধকার, অনেক খারাপ জিনিসকে ব্যর্থ করে দিয়ে এটা যেন মানুষের কাছে পৌঁছয়, এই ভালো থটগুলো। স্বামীজি যখন শ্বাস প্রশ্বাসের কাজ, এটা ওটা প্রাণায়াম সমস্ত রাজযোগে শিখিয়েছেন, তার প্রথম থেকে শেখাচ্ছেন এটি, এটা ভারতবর্ষের পুরনো ভাব, যে তোমার মস্তিষ্ক থেকে যেন এই চিন্তা ভাবনাগুলো, থট কারেন্টস গুলো যেন সব দিকে প্রসারিত হচ্ছে, এইটা তুমি ভাবতে থাকো। এন্ড দ্যাটস স্বামীজি ইজ সেইং যে এইখান থেকে আইডিয়ালস বেরোবে, তাহলে ওই থট কারেন্ট ওখান থেকে সমগ্র পৃথিবীকে প্লাবিত করবে, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যখন বলছেন যে জ্ঞান, ভক্তি, যোগ, কর্মের একত্র সমন্বয় এইখান থেকে আইডিয়ালস বেরোবে, তার মানে সমার্থকভাবে ধরা যেতে পারে যে এই আইডিয়ালস ধারণ করে কিছু পুরুষ মানুষ এখান থেকে বেরোবে। উনি মেয়েদের জন্য গঙ্গার পূর্বকূলে মঠের কথা বলেছিলেন, কিন্তু এই পশ্চিমকূলে যে মঠ, এখান থেকে যে ছেলেরা, যে ত্যাগী সন্ন্যাসীরা বেরোবে, তারা এই ভাবগুলোকে পৃথিবীতে দেবে। সুতরাং এখান থেকে বেরোবে যখন বলছেন, এইখান থেকে আইডিয়ালস বেরোবে, তখন বোঝাই যাচ্ছে যে তিনি প্রচারকদের কথাও বলছেন। এই স্বামী শিষ্য সংবাদেই অন্য জায়গায় আছে যে শিষ্যের সঙ্গে মজা করতে করতে বকুনি দিচ্ছেন, স্নেহের বকুনি দিচ্ছেন। স্বামীজির কোন একজন সতীর্থ সন্ন্যাসী, তার সম্বন্ধে শিষ্য বলেছিলেন যে ওই বিরাট কাজে হাত দিয়েছেন, উনি কি পারবেন? তখন স্বামীজি বলেছিলেন যে তুই বুঝি ভাবছিস যে আমরা বেরিয়েছি শুধু গাছতলায় থাকবো আর ভিক্ষে করে বেড়াবো, এই জন্যে ধনী জ্বালিয়ে বসে থাকবো আর ভিক্ষে করে বেড়াবো, এই জন্য আমরা বেরিয়েছি? ঠাকুরের সন্তানেরা যখন কর্মক্ষেত্রে অবতীর্ণ হবে তখন তাদের দেখে লোকে অবাক হয়ে যাবে। এই যে কর্মক্ষেত্রে অবতীর্ণ হবে, দিস ইজ বেরোনো। যে শুধু যে মঠেতেই থাকবে তা নয়, হাটে মাঠে বাজারে তারা যাবে, এবং তারা যাবে কি নিয়ে? জ্ঞান, ভক্তি, যোগ, কর্মের একত্র সমন্বয় দেখানোর জন্য তারা বেরোবে। এই যে স্বামীজি চাইছে যে এইখান থেকে বেরোবে, এখান থেকে তারা পুঁটলি পাটলা নিয়ে সামান্য কিছু পয়সা করে নিয়ে বেরিয়ে পড়বে। বেরিয়ে পড়ে জগতের বুদ্ধদেবের যে চিন্তা ছিল সেটা আধুনিক যুগে অনেক ফর্মালাইজড, অনেক লজিক্যাল এবং অনেক রেলিভেন্ট কন্টেম্পোরারি স্টাইলে স্বামীজি নিয়ে আসছেন যে এখান থেকে বেরোবে। তার মধ্যে কেউ কেউ বেরোতে চাইতেন না, কেউ কেউ বেরোতে চাইতেন না যে না মঠেতেই থাকবেন। স্বামীজির গুরু ভাইদের মধ্যে কারো কারো এরকম ছিল যে না, ও লোকের কাছে গিয়ে লেকচার টেকচার এইসব দেবো না, সে যার হবে হবে, আমি এইভাবেই এই জীবনটা কাটাতে চাই। তো স্বামীজি তাদেরও বের করেছেন, এই যে বলছেন বেরোবে, স্বামীজি তাদেরকেও বের করেছেন, পরে এসে কাউকে আমেরিকায় পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন, দিয়ে বলেছেন যে ঠিক আছে তোমাকে লেকচার দিতে হবে। উনি ভালোবেসে কখনো কখনো তুমি তুমি বলেছেন, যাকে তুই বললেও হতো। তা বলেছেন যে ঠিক আছে তোমাকে লেকচার দিতে হবে না, তুমি গিয়ে শুধু ওখানে জীবনটা যাপন করবে, লোকে ওইটা দেখেই শিখবে। কিন্তু তিনি বের করে দিয়েছেন যে মঠের মধ্যে তুমি থাকবে, এইটা সকলকে তিনি অ্যালাউ করছেন না, তার ভালোর জন্য এবং জগতের ভালোর জন্য, যে শ্রীরামকৃষ্ণের মিশন, তো তিনি বের করে দিয়েছেন যে তোমার শুধু ইউ জাস্ট লিভ দ্যাট লাইফ। স্বামী তুরীয়ানন্দ, তিনি ব্রাহ্মণের ঘরের ছেলে এবং জপ ধ্যান করা মানুষ, ওই একটা জায়গায় গ্যাট হয়ে বসে জপ ধ্যান করবেন, আর বিভোর হয়ে থাকবেন, এইরকম মানুষ তাকে আমেরিকায় পাঠিয়ে দিলেন। এই কখনো সম্ভব যে আমেরিকায় পাঠিয়ে দেবে? দেশের তারা তখনকার যারা হত্যাকর্তা ছিল কোম্পানির আমলে, তারা যদি বন্দুক বন্দুক দেখিয়ে বলতো তাও ওদের নিচে যেতেন, এবং মেরে দাও দাও, আমি যাবো না, আমি ধ্যান ভজন তপস্যা এখানে বসে বসে করবো। বিবেকানন্দ, তাকে মারতেও হয়নি, ধরতেও হয়নি, কি সুন্দর বুঝিয়ে 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 তাকে রাজি করালেন যে তিনি ওইখানে চলে গেলেন, আমেরিকায় চলে গেলেন। যিনি কিনা একবারে পুরোপুরি তপস্বী মানুষ, সন্ন্যাসী, সকাল থেকে রাত পর্যন্ত 24 ঘন্টা হচ্ছে তপস্যার মধ্যে কাটে, তাকেও তিনি উৎসাহিত করলেন, অনুপ্রাণিত করলেন। কিসের জন্য?
এই যেখানে বলছেন এইখান থেকে আইডিয়ালস বেরোবে, এই আইডিয়ালস বেরোবে স্বামীজি যে বলছেন এটা একটা নতুন যুগের সূচনা করছে এবং উই আর সো ভেরি ফরচুনেট যে স্বামীজি ভাগিস তাদের বের করেছেন। তা না হলে তো আমরা এগুলো পেতাম না হয়তো, মঠের চৌহদ্দির মধ্যে ওই ভাবগুলো ঘুরতে থাকতো। কিন্তু স্বামীজি তাদেরকে বের করেছেন এবং জগতের মানুষের কাছে দিয়েছেন। সেই স্বামীজি যার ইংরেজিতে 3টে শব্দ বিখ্যাত তার উক্তি, যেখানে তিনি বলছেন বি অ্যান্ড মেক, নিজে হয়ে ওঠো এবং অন্যকে তৈরি করো। এই যে স্বামীজি বলছেন বি অ্যান্ড মেক, এই গরমকালে আবার তার গুরু শ্রীরামকৃষ্ণের কথা মনে পড়ে। অনেকে বলছেন যে গরম বাড়ছে, ভালোই হয়েছে। গুরু শ্রীরামকৃষ্ণের কথা মনে পড়ে, যিনি বললেন যে আম খেয়ে মুখ মুছে ফেলো না। যিনি বলছেন যে আম খেয়ে মুখ মুছে ফেলো না, কেউ কেউ আছে আম খেয়ে মুখ মুছে ফেলে, আর কেউ কেউ আছে তা করে না, অন্যকে স্বাদ দিতে চায়, ভাগ দিতে চায়। এই যে অন্যকে ভাগ দিতে গেলে বেরোতে হবে। অতএব স্বামীজি যখন বলছেন তার মধ্যে দিয়ে আবারও ঠাকুর সানন্দে 100% প্রতিধ্বনিত হচ্ছেন যে আম খেয়ে অন্যকে যদি সন্ধান দিতে হয়, সবাই তো আর বেলুর গ্রামে বেলুর মঠে আসবে না, তাহলে এদেরকে বেরোতে হবে। সেইটা স্বামীজি পায়চারি করতে করতে বলছেন যে এইখান থেকে আইডিয়ালস বেরোবে, এই মঠভুক্ত পুরুষ দিগের ইঙ্গিতে কালে দিক দিগন্তরে প্রাণের সঞ্চার হবে। বললেন এই মঠভুক্ত পুরুষ দিগের ইঙ্গিতে, ইঙ্গিতে কাজ হবে। ইঙ্গিতে হয় নাকি? কত বক্তৃতা দিতে হয়, বলতে হয়, হয়, ইঙ্গিতে কেন বলছেন? তার মানে এরা এমনই গিফটেড পারসন যে এদের চোখের ইঙ্গিতে কাজ হয়ে যাবে। এরা যদি বক্তৃতা দেন তো ভালো, অন্যকে পারসুয়েট করলে তারই করলেন, কিন্তু এদের চোখের ইঙ্গিতে কাজ হয়ে যাবে। এরা এত উচ্চ কোটির সমস্ত মানুষ। স্বামীজি বলছেন এই মঠভুক্ত পুরুষ দিগের ইঙ্গিতে কালে দিক দিগন্তরে প্রাণের সঞ্চার হবে। ইঙ্গিতে মানে কি? ইশারা করা। কি ইশারা করবে বোঝা যায় না, যে ইশারাটা কি করবে। কিন্তু ভারতবর্ষে আদর্শে বলা হচ্ছে যে যদি কেউ শ্রেণীর হন, কোন সাধক বা অন্য কোন মহাত্মা, তিনি কি হয়, তিনি যদি শুধু চুপচাপ এক জায়গায় অবস্থান করেন, কিছু কথা বলেননি, তার যে মাতৃভাষা কোনটা, কোন ভাষায় যে তিনি জন্ম থেকে কথা বলতেন কিছু বোঝা যাচ্ছে না। এইরকম বহু আছে যেখানে কিনা তিনি শুধু উপস্থিত রয়েছেন, আর সেই তিনি উপস্থিত যে রয়েছেন তাতেই সামনে যারা রয়েছে তাদের দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে ভেতরে হৃদয়ের ভেতরে যে গেট পড়ে আছে সেগুলো প্রপার করে খুলে যাচ্ছে, আর হচ্ছে ভেতরে যে সংশয়গুলো আছে সেগুলো নিরসন হয়ে যাচ্ছে। জাস্ট বাই দ্য সাইট অফ দ্যাট হোলি ম্যান অর ওম্যান, তিনি শুধু উপস্থিত রয়েছেন, তাতে কি হচ্ছে, বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়াঃ, হৃদয় গ্রন্থি ছিন্ন হয়ে যাচ্ছে এবং সমস্ত সংশয় নিরসন হয়ে যাচ্ছে তার উপস্থিতি মাত্র। এই হচ্ছে ইঙ্গিত। ইঙ্গিত মানে হাতের ইঙ্গিত, চোখের ইঙ্গিত, মুখের ইঙ্গিত, তাও দরকার লাগে না। তার শুদ্ধ উপস্থিতিতে ভারতবর্ষে বলা হচ্ছে যে যদি সেই রকম কেউ হন, তবে হ্যাঁ দেখা যায় যে কার কাছে গিয়ে হবে ওইটা গাইড করে। একজনের কাছে গিয়ে আরেকজনের মনে হলো যে আমার মনের মধ্যে আর কোনো প্রশ্ন নেই, ভেতরের গেটগুলো খুলে গেছে, কিন্তু সে যদি তার বন্ধুকে নিয়ে যায় তার মন নাও হতে পারে, সে বন্ধুর হয়তো আরেকজনের কাছে হবে। কিন্তু ইট হ্যাপেন্স যে যার কাছে হলো তার উপস্থিতি মাত্র বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়াঃ, সমস্ত সংশয় নিরসন হয়ে যাচ্ছে এবং হৃদগ্রন্থি ছিন্ন হয়ে যাচ্ছে। এইটা স্বামীজি বলছেন এই মঠভুক্ত পুরুষ দিগের ইঙ্গিতে কালে দিক দিগন্তরে প্রাণের সঞ্চার হবে। প্রাণের সঞ্চার in a way is a very able Bengali translation of বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়াঃ। হৃদয় গ্রন্থি ছিন্ন হওয়া এবং সর্ব সংশয় নিরসন হওয়া মানেই হচ্ছে প্রাণের সঞ্চার হওয়া। এবং স্বামীজি বলছেন এখান থেকে যারা বেরোবে তাদের দিয়ে এইরকম হবে। বিদেশে কত হয়েছে হয়তো সকলেই জানেন যে একজন একেবারে সাধারণ বাইরের রূপ যে সাধু, তিনি যদি হেঁটে যান, গেরুয়া পরেও যদি হেঁটে যান,
তাও লোকে তাকে আলাদা করে নজর করবে না। একেবারে সাধারণ, তিনি অসাধারণ হওয়ার চেষ্টাও করছেন না, আর তাকে অসাধারণ বলে দেখলে মনেও হবে না। সেই রকম সন্ন্যাসী এদেশে বিদেশে কাজ করেছেন। এবং শ্রীরামকৃষ্ণ যেরকম বলতেন যে দেখো, সাইনবোর্ড দিতে হয় না, পদ্ম প্রস্ফুটিত হলে ভ্রমর আপনি এসে জোটে, তেমনি এইসব সাধুর জন্য কোথাও দেখা গেছে যে উত্তর পূর্ব ভারতবর্ষের পাহাড়ি অঞ্চলে একেবারে দীন দুঃখী দরিদ্র অশিক্ষিত প্রায় অসভ্য, অসভ্য মানে আমরা যে অর্থে কালচার বুঝি সেই দিক, অনেকে বলে যে তারা আমাদের থেকে অনেক সভ্য। তো ওই সব কালচারের নাম বন্ধ যাদের নেই, সেই রকম মেয়ে পুরুষ নির্বিশেষে সাধুর কাছে এসে যেরকম ভাবে সমবেত হয়েছে, মনে হচ্ছে সত্যি পদ্মফুল ফুলেছে এবং ভ্রমর এসেছে। তাদের জামা কাপড় অপ্রতুল থাকতে পারে, কিন্তু ভেতরে ভক্তির অপ্রতুলতা নেই। তারা এই অর্ডিনারি দেখতে সাধুকে ছেঁকে ধরেছে। কেন না, ওই ভাষা টাষার বিশেষ দরকার লাগছে না, বেদ বেদান্তের উপদেশ লাগছে না, ওই তার উপস্থিতি মাত্র বিভিন্ন বয়সের নারী পুরুষ অসাধারণ ভেতরের বস্তু লাভ করছেন, এই ইঙ্গিতে হচ্ছে। এরকম রামকৃষ্ণ মিশনের কত কত সন্ন্যাসী আছেন যারা মাইক লাগিয়ে বক্তৃতা দেননি, বিরাট কিছু ব্যাখ্যা করেননি, কিন্তু নিজের মতো সাধু জীবন যাপন করেছেন। আর যাদের কাছে কথা বলেছেন তারা ভেবেছে যে জন্ম জন্ম বই পড়েও আমার এই আনন্দ এবং শান্তি না হতো না। আবার এইরকমই সাধু বিদেশে গেছেন। একজন বার্কলেতে ছিলেন, আমি তাকে দর্শন করেছি। একেবারে সাধারণ দর্শন, একেবারে অর্ডিনারি, রোগা পাতলা চেহারা। এরা যখন বিদেশে গিয়ে কাজ করছেন, সেখানকার লোক আবার এই সাধুর যে লেখাপড়া তার থেকে ঢের ঢের বেশি লেখাপড়া জানা লোক সেখানে রয়েছে। এই সাধুর ব্যাকগ্রাউন্ড যা যা ইকোনমিক স্ট্যাটাস, তার 10 গুণ স্ট্যাটাসওয়ালা লোক রয়েছে, কি 100 গুণ স্ট্যাটাসওয়ালা লোক রয়েছে। সেই সব জায়গায় গিয়ে সাধু বসবাস করছেন। ধরা যাক হলিউডে গিয়ে যিনি বসবাস করছেন, ভোগ বিলাসের রজগুণের রাজধানীর মতো, সেইখানে একজন সর্বত্যাগী সাধু যখন রয়েছেন, ওখানেও দেখা যাচ্ছে অদ্ভুত যে যাদের ভিতরে ভক্তি ভ্রমর আছে তারা এই পদ্মকে চিনতে ভুল করছে না। এই যে ঘটনা ঘটছে তার থেকে বোঝা যায় যে ইঙ্গিতে কাজ হওয়া কাকে বলে। ওনাকেও ওনার ক্রেডেনশিয়ালস দেখাতে হয়নি। উত্তর পূর্ব ভারতের জঙ্গলি লোকগুলোর মধ্যে যিনি কাজ করেছেন তাকেও তার সার্টিফিকেট দেখাতে হয়নি। কিন্তু সাধু চরিত্রের দ্বারা, সাধু মানসিকতার দ্বারা এবং সকলের নীরবে তীব্রভাবে কল্যাণ চাওয়ার দ্বারা যে ব্যক্তিত্ব গঠিত, তাকে চিনতে মানুষ ভুল করে না। এবং তার ইঙ্গিতে মানুষের বিদ্যাতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তি সর্বসংশয়া, এইটা হয়েছে। সুতরাং স্বামীজি যখন বলছেন, আমরা শুরুর দিকে ভাবছিলাম যে এটা ইতিহাস, আবার এটা একটা ইতিহাসের সূচনাও বলে। এমনিতে ইতিহাসের সূচনা সাধারণত হয় না। মুঘল আমলের সূচনা আমরা ইতিহাস বইতে পড়ি বটে, কিন্তু তার মানে তো এই নয় যে সেই সময় যে বাদশারা ছিলেন তারা ঠিক করে দিয়েছেন যে আগামী 100 বছরে কি হবে। আমরা যখন ইতিহাস বই পড়ছি তখন বলছি যে 23-এর কথা থেকে মুঘল আমলের সূচনা হয়েছে। কিন্তু স্বামীজি এখানে হাতে করে ইতিহাস রচনা করছেন। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন এক জায়গায় যে স্বামী বিবেকানন্দ যখন শিকাগোয় বক্তৃতা দিলেন, তার আগে একরকম ছিল আর পরে আরেক রকম হয়েছে। তো তিনি একটা ইংরেজি বাক্যে এটা ধরে দিচ্ছেন। তিনি বলছেন যে স্বামীজি তো আমাদের যেন প্রতিনিধি হয়ে বলেছেন, বাস্তবিক আমাদের প্রতিনিধি হয়ে তিনি শিকাগোয় কথা বলেছেন। রঙ্গনাথানন্দজি বলছেন
যে বিফোর স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাট দ্য পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স উই ওয়ার ক্রিচার্স অফ হিস্ট্রি। অর্থাৎ ইতিহাসের মধ্যে আমরা ওই কতগুলো ঘুরে বেড়ানো কীট পতঙ্গের মতো ছিলাম। Before he spoke at the Parliament of Religions, we were creatures of history. And after he delivered his lecture, we became creators of history. আমরা ইতিহাস তৈরি করতে শুরু করেছি কখন থেকে? ওই তিনি বক্তৃতা দেওয়া শেষ করার পর থেকে। We became creators of history. And here we have Swami Vivekananda in 1898, 5 years from the Chicago Parliament of Religions, যেখানে কিনা তিনি ইতিহাস নিজের হাতে তৈরি করছেন। এই তো চমকপ্রদ ইতিহাস। মুঘল আমলের গোড়ায় যিনি ছিলেন, তিনি যদি বলতে পারতেন যে 100 বছর বাদে কি হবে, কত কাটাকাটি হবে, কত রক্তপাত হবে, কত প্রাসাদ তৈরি হবে, সেই ইতিহাসকে তো ছাপিয়ে যাচ্ছে এই ইতিহাস। যিনি কিনা বলছেন এই মঠগুপ্ত পুরুষ দিকের ইঙ্গিতে কালের দিক দিগন্তরে প্রাণের সঞ্চার হবে। দিস ইজ রিয়েলি ভাইব্রেন্ট হিস্ট্রি। এবং সেই ইতিহাস সূচনা করছেন স্বামী বিবেকানন্দ। কিছুমাত্র অতিশয়োক্তি না করে সেটা আমরা বলতে পারি। কেন না, এই ইহজগতে তিনি চোখ মোজার এতকাল পরে আমরা দেখছি অসাধ্য সাধন হচ্ছে। শ্রীরামকৃষ্ণের ভাবধারাকে, মা শারদার ভাবধারাকে মানুষে কি দারুণ ভাবে নিচ্ছে। বিদেশের যে কেন্দ্রগুলো, সেখানে যারা গেছেন বা যাদের আত্মীয় স্বজন আছেন তারা জানেন হয়তো যে সেখানে সব সুন্দর সুন্দর ছবি টানানো থাকে। ফটোশপ বলি, অন্যান্য আধুনিক সফটওয়্যার বলি, ছবিগুলোকে যে টাচ আপ করা হয় সেগুলো অত্যন্ত উচ্চ শ্রেণীর মনে হয় ছবি কথা বলছে। টাচ আপ করার কি দরকার ছিল? দরকার ছিল এই জন্যই যেসব পুরনো পুরনো ছবি তো ওই 1886-85 কি 1900 সালের ছবি, সেকে টাচ আপ করতে হবে তো, নাহলে বোঝা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, সেই ছবির যেন অরিজিনালিটি নষ্ট না হয়। বিদেশের কেন্দ্রগুলোতে দেখা যায় যে ছবি টাচ আপ করে এত জীবন্ত রাখা হয়েছে। অনেকে বিদেশে কোনো কাজে বা বেড়াতে গিয়ে বলেন, জুড়ে বাবা এই ছবি, মানে ছোট বয়স থেকে ছবি দেখে অভ্যস্ত, ওখানে দেখে মনে হয় যেন মহারাজ জীবন্ত। তার মানে টেকনিক্যালি সেটাকে এত সুন্দর ট্রিট করেছে। কাদের ছবি থাকে? শ্রীরামকৃষ্ণের, মা শারদার, স্বামী বিবেকানন্দের তো থাকেই, তারা তো একেবারে মধ্যমণি হয়ে বিরাজ করছেন। আরো অন্যান্যদের থাকে। তার মধ্যে একজনের কথা ভাবলে খুব অবাক লাগে, যে টাচ আপ করা আছে, একেবারে জীবন্তের মতো লাগছে। আর ভক্তেরা তার খুব অনুগত মনে মনে। যে কোনো কাউকে গিয়ে তুমি জিজ্ঞেস করো, সে তার জীবনের কথা টুকটুক করে বলেও দেবে। তাতে বিস্ময়ের কথা কি আছে? বিস্ময়ের কথা আছে এই যে আমেরিকাতে কি ইংল্যান্ডে কি জাপানে ওই যে ছবি, যার কথা বলা হচ্ছে, তিনি স্বামী অদ্ভুতানন্দ, যিনি বিহারে একটি মেষ পালকের ঘরে জন্ম নিয়েছেন। সেই অদ্ভুতানন্দজি, তাকে বিদেশে কি ভালোই না বাসে। বলতে ইচ্ছে করে যে আগে ভালোবাসে তারপর শ্রদ্ধা করে। ব্যাপারটা প্রায় সেই জায়গাতে। কেন এই বক্তা ব্যাখ্যা করতে পারবে না? কিন্তু ওই যে স্বামী বিবেকানন্দ বলছেন, এই মঠগুপ্ত পুরুষ দিকের ইঙ্গিতে কালের দিক দিগন্তরে প্রাণের সঞ্চার হবে। অদ্ভুতানন্দজি নেভার স্টেপড আউট অফ ইন্ডিয়া। শেষ বয়সে বেনারসে থেকেছেন, কিন্তু ওই ইঙ্গিতে, যখন ইঙ্গিতে কাজ হচ্ছে, তখন জিওগ্রাফিক্যাল বাউন্ডারি ব্যর্থ হয়ে যাচ্ছে। সদানন্দ সুখে ভাসে, শ্যামা যদি ফিরে যায়। ওর মধ্যে অনেক কিছু ধরা আছে। এই অদ্ভুত আনন্দের মতো অদ্ভুত পুরুষ কখন কার দিকে ফিরে চাইছেন বোঝা যায় না। তো বিদেশে ওকে নিয়ে কি ভালোবাসা, কি ভক্তি। যে একজন লেখাপড়া জানেননি, করেননি, ধর্মগ্রন্থের প্রায় ধার দিয়েও জাননি, কিন্তু তার জীবন থেকে যা বেরোচ্ছে, এ তো মানে আমি যাই পড়ছি না কেন মনে হচ্ছে তিনি তার থেকে স্নাইপলি ওপর দিয়ে যাচ্ছেন। এই যে মানুষ তাকে ভালোবাসবে না, ভক্তেরা তাকে মাথায় করে রাখছে। স্বামীজি যখন বলছেন যে দিক দিগন্তরে প্রাণের সঞ্চার হবে, প্রাণ। লোকে কলকাতা শহরের মধ্যে আমরা নাম করবো না, কিন্তু কতগুলো পশ লোকালিটির কথা বলে যে ওরে বাপরে বাপ,
সে একটা বাড়ির যা দাম না বাংলা হয়ে যাবে। ওই বাড়ির যে গ্যারেজ, তোমার পুরো বাড়িটার দাম ওই গ্যারেজের মতো। তো এরকম দশ লোকালিটির কথা বলে, আর বলে বলে যে সব আছে ওখানে, কিন্তু প্রাণ নেই। অনেক জায়গার সম্বন্ধে এরকম বলে থাকে যে অনেক কিছু আছে, তুমি খাওয়া দাওয়া বলো, মল বলো, এটা বলো, ওটা বলো, ভোগের যে জিনিস বলবে সব পাবে, কিন্তু প্রাণ নেই। হলিউডে যদি অদ্ভুত আনন্দের পুজো হয়, তাহলে বুঝতে হবে প্রাণের সঞ্চার হচ্ছে। সেইটা স্বামী বিবেকানন্দ করে দিয়ে যাচ্ছে। এবং এটা যখন ধুধু করছে মাঠ, গরু চড়ছে, একটা ভাঙাচোরা স্ট্রাকচার, সেইখানে দাঁড়িয়ে শিষ্যকে বেড়াতে বেড়াতে বলার ভঙ্গিতে বলছেন, এই মঠভুক্ত পুরুষদিগের ইঙ্গিতে কালে দিক দিগন্তরে প্রাণের সঞ্চার হবে। আর কি, এটা হচ্ছে যখন এখান থেকে স্প্রেড করবে। আমরা 2-3 মিনিট কথা বলে থামবো। বেলুড় মঠের মূল প্রবেশ পথের পাশে দেখা যাবে একটা অদ্ভুত স্ট্রাকচার আছে, মানে এমবেডেড আছে। সেটা হচ্ছে দেখলে মনে হবে যেন রিল করা কাগজ, রোল করা কাগজ, বা কাগজের রিল যেটাকে বলা হয়, যে খুলে দিলে একদম করে বেরিয়ে যাবে। প্রেসে যে ধরনের জিনিস ব্যবহার করা হয়, সেই রকম রোল যেন খুলছে। এটা দুদিকে আছে, বেলুড় মঠের মূল প্রবেশ পথে দেখা যাবে। ওইটা যে কেন আছে বলা মুশকিল, কিন্তু স্বামীজির সব প্ল্যান ছিল তো। বড়রা বলেন যে ওটার ইঙ্গিত হচ্ছে যে এখান থেকে ভাবধারা চারিদিকে প্রসারিত হচ্ছে, এবং এখনো yet there is much to be unfolded। তুমি যে এসছো, তুমি ধর্মজীবন যাপন করো, তুমি মানুষের সঙ্গে কথা বলো, তুমিও তো এই ভাবধারার মধ্যে আছো, তোমার মাধ্যমেও আনফোল্ডেড হবে। এমন নয় যে তুমি অন্যদের দ্বারাই ভাববে। তুমি যে এসছো, তুমি অফিসে চাকরি টাকরি করে সন্ধ্যে আরতির সময় এসছো, তুমি কি কিছু কম? তোমার মাধ্যমেও হবে। তো ওইখানে ওই প্রতীক, যে ওই ভাবধারা এখান থেকে আনফোল্ডেড হচ্ছে। স্বামীজি যে বলছেন এইখান থেকে আইডিয়ালস বেরুবে, দিক দিগন্তরে প্রাণের সঞ্চার হবে, এটা এত বাস্তব এবং সঙ্গে সঙ্গে এত স্বপ্নময় যে ব্যাখ্যা করা যায় না, আস্বাদন করা যায় হয়তো। আর কি, এটা হচ্ছে ওখান থেকে যা ইমানেট করবে সেটার কথা বললেন। আর তারপর বললেন যথার্থ ধর্মানুরাগীগণ সব এখানে কালে এসে জুটবে, মনে ওইরূপ কত কল্পনার উদয় হচ্ছে। আর বললেন যে যথার্থ যারা ধর্ম চায় তারা সব এখানে কালে এসে জুটবে। কালে মানে ধীরে 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 তারা সব এখানে এসে জুটবে। কারা না, যথার্থ যারা ধর্মানুরাগী। তার দুটো দিক, এক হচ্ছে এখান থেকে মানুষজন বেরোবেন, কৃতবিদ্ধ শক্তিধর অধিকারী পুরুষরা এখান থেকে বেরোবেন। আবার যথার্থ ধর্মানুরাগী যারা, তারা সব এখানে এসে কালে কালে জুটবে। কি সুন্দর স্বামীজির চিন্তা ভাবনা, যে আমরাও তোমাদের বাড়ি যাবো আর তোমরাও আমাদের বাড়ি এসো। এই তোমাদের বাড়ি যাওয়া মানে ফিজিক্যালি যাওয়া না, তোমাদের চিন্তা ভাবনার জগতে যাবো, গিয়ে তোমাদের সঙ্গে এক্সচেঞ্জ করবো, আমরা এটা করবো, আর তোমরাও না আমাদের বাড়িতে এসো। স্বামী ব্রহ্মানন্দজি বলেছিলেন একবার মাস্টারমশাইকে যে, মাস্টারমশাই জানেন ঠাকুর এবার এসে শিবলোক আর জীবলোকের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দিয়ে গেছেন। ব্যাখ্যার নিষ্প্রয়োজন, কিন্তু এই যে বলছেন শিবলোক আর জীবলোকের মধ্যে ব্রিজ, এই সেই এক ভাব এখানে, যে মনমুক্ত পুরুষরা বেরোবে, প্রাণের সঞ্চার হবে, আর যথার্থ ধর্মানুরাগীগণ সব এখানে কালে এসে জুটবে। একটা অদ্ভুত ব্রিজের কথা যেন স্বামী বিবেকানন্দ বলছেন মনে ওইরূপ কত কল্পনার উদয় হচ্ছে। এই কল্পনা স্বামীজি যে করছেন, এটা অসাধারণ। হচ্ছে লোকে বলে কল্পনার সঙ্গে স্বপ্ন, স্বপ্ন কখন শুয়ে শুয়ে দেখে, আর এটা হচ্ছে জাগ্রত স্বপ্ন। অন্যভাবে বলতে গেলে এটা সেই স্বপ্ন যা মানুষকে জাগিয়ে তোলে। তো স্বামীজি সেই রকম কল্পনা যে করছেন, সেইটা বাস্তবে যেভাবে রূপায়িত হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতে হবে, সেটা ভেবে আমাদেরও খুব আনন্দ হচ্ছে যে কি অসাধারণ ভাবে এটা তিনি বলছেন। এমনিতে পঞ্চবার্ষিক পরিকল্পনা লোকে করে, 5 বছরের জন্য করে, অনেক চিন্তা ভাবনা করে সৎভাবে যেখানে করবার চেষ্টা করে, সেখানেও দেখা যায় যে কত ফ্লপ হয়ে যায়, যে 5 বছর কি চারটিখানি কথা। সুতরাং এই মুহূর্তে যা ভাবা হচ্ছে ফর দ্য নেক্সট 5 ইয়ার্স,
কত ফ্লপ হয়ে গেল, হিসেব বিলিয়নার শেয়ার বাজার ক্র্যাশ করে গেল, এই সমস্ত হতে দেখা যায় কত ক্ষেত্রে। কিন্তু স্বামীজি যে বলছেন 1898, আজকে 2019, তার মানে মাঝখানে 100 বছর, আর এদিক ওদিক যোগ করলে 121 বছরের ব্যবধান। এই 121 বছর বাদে আমরা যখন শুনছি, বলছি, তখন আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ, এই কথাগুলো তো ঠিক, সুতরাং এটা পঞ্চবার্ষিক বলতে পারি না, 100 × 5 এরকম পঞ্চশতকের চিন্তা না পঞ্চসহস্রের চিন্তা আমরা বলতে পারছি না। কিন্তু বোঝা যাচ্ছে যে সুদূর প্রসারী একটি চিন্তা, যেখানে উনি এরকম বলছেন, তা যদি না হতো তাহলে এখনকার দিনে এইরকম ভাবে এটিকে আমরা পল্লবিত দেখতে পারতাম না। অতএব স্বামী শিষ্য সংবাদ শোনা মানে এই সন্ধ্যেবেলায় 8:15 কাছাকাছি সময় আমরা শেষ করছি, সন্ধ্যেবেলায় শুনি, দুপুরবেলায় শুনি বা ভাবি, ভোরবেলায় কি বেশ রাত্রির বেলায় এটা পড়ি, শুনি, ভাবি, যাই করি না কেন, সেই মুহূর্তে আমাদের চোখ খোলা থাকে, মন খোলা থাকে, মস্তিষ্ক জাগ্রত থাকে, এবং সেই জাগ্রত মস্তিষ্ক নিয়ে আমরা খুব সদর্থক স্বপ্ন দেখতে পারি। যে স্বামীজি এই স্বপ্নের সূচনা করেছিলেন, এবং এই যে বেলুড় মঠের ওখানে যে স্ট্রাকচার আছে সেটার কথা যে আমরা বলছিলাম, যে ওই আনফোল্ডমেন্ট সেটা হচ্ছে। অতএব স্বামীজি যেটা ভাবছেন সেটা যেন আমরাও ভাবতে পারি, এবং ওই যে শক্তির বিস্তার, সমস্ত মানুষের কাছে এই সুসমাচারকে পৌঁছে দেওয়া, এইটা করে যেন শুধু আমরা যে স্বামীজির স্বপ্নকে সার্থক করতে পারি তাই নয়, যিনি কিনা কাশীপুরে ওই রকম একটা শরীর নিয়ে দেহত্যাগ করলেন, হাড়গুলো বোনা যেত, সেই তার প্রতি আমাদের একটা ভাব নিবেদন করতে পারি। গরমকালে নববর্ষের সময় একদিন শ্রীরামকৃষ্ণের ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র এক ছড়া মালা নিয়ে কাশীপুরে উপস্থিত হয়েছিলেন। তখন ঠাকুরের একেবারে ডেজ আর নাম্বার। সেই সময় তিনি এসে বললেন যে আজকে নববর্ষ, কালীঘাটে যাবো ভেবেছিলাম, গেলাম না, এই কাশীপুরেই আপনার কাছে এলাম। এই বলে সেই মালা শ্রীরামকৃষ্ণকে সমর্পণ করলেন। তার মানে বোঝাই যায় যে ফিজিক্যাল শ্রীরামকৃষ্ণকে নিয়ে এরা কিচ্ছু ভাবেননি, তার ভেতরে যিনি তাকে চিনেছেন, এবং নববর্ষের দিন শ্রীরামকৃষ্ণের কাছে ওই মালা সমর্পণ করে নিজের নবজীবন পেতে চেয়েছেন। ফলে আমরাও যখন এই স্বামীজির স্বপ্নের মধ্যে সামিল হব, তখন ভাবতে চাইব এটাও তো গরমকাল, লোকে গরমে কি কষ্ট পাচ্ছে, কিন্তু ঠাকুর কত কষ্ট পেয়েছেন বাইরের দিক থেকে দেখতে গেলে। অন্তত এই গরমকালে আমরা স্বামীজির কথা যখন পড়ছি, তখন ভাবছি এই চিন্তার মধ্যে আমরা যত থাকবো, যে শুদ্ধ, পবিত্র, সাধ্যমতো আধ্যাত্মিক জীবন যখন কেউ যাপন করবেন, তখন তিনি মানুষের কাছে শক্তি বিকিরণ করবেন, যে শক্তির দ্বারা লোকে উদ্বুদ্ধ হবে এবং একই সঙ্গে ভেতরে শান্তি পাবে। এইসব চিন্তার মধ্যে আমাদের থাকা মানেই হচ্ছে যেন এই গরমকালে আমার কাশীপুরে সেই শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হওয়া, যাকে নিয়ে এই সব কিছু। এবং সুরেনবাবু মালা দিয়েছিলেন, আমরা নামে মালা দিতে পারলাম না, কিন্তু এই স্বপ্ন যেটি, সেটি একটি মালার আকারে শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে সমর্পণ করে আমাদের এই সমস্ত পাঠ আলোচনাকে আমরা সার্থক এবং সুন্দর করে তুলতে পারি।